চলো আমরা শুরু করি। সেটা হলো রেসপিরেটরি সিস্টেম, পেজ নাম্বার 313। প্রথমে আসি হলো অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, আপার রেসপিরেটরি ট্র্যাক। আছে হলো কি নোজ, নিয়ার্স, তারপর নাজাল সেপ্টাম, তারপর আসে হলো সাইনাসেস, এয়ার স্পেস উইথিন হোলো বোন। আচ্ছা, এই সাইনাসের একটা বিষয় আছে, এই যে দেখো এই আপার রেসপিরেটরি, নোজ, তারপর নিয়ার্স, এই যে এটা হলো সেপ্টাম, দুই নাকের মাঝখানে যেটা থাকে সেটা হলো সেপ্টাম বলে, সেপ্টাম। তারপরে এই সাইনাসের এদিকে, এই সাইনাসের এই জায়গা, দাঁড়াও, এই যে দেখ, এই এই জায়গায় যে একটা হাড় থাকে, নরম কার্টিলেজ, এটা হলো তোমার সেপ্টাম আর কি, হ্যাঁ। এরপর আসে হলো সাইনাস। সাইনাস থাকে হলো এই যে ভিতরে, এই সাইনাসের একটা হোলো থাকে তো, একটু ফাঁপা থাকে, তো বাতাসটা এর ভিতর দিয়ে ঢুকে এইখান এইখান দিয়ে ভিতরের দিকে চলে যায়। এবং এটা এই সাইনাসের কিন্তু স্পিচ রেজোনেন্স দেয়, আই মিন হ্যাজ রোল ইন স্পিচ রেজোনেন্স। এই যে আমরা কথা বলি, কথা বলার সময় এখানে একটা বাড়ি খায়, ভাইব্রেশন হয়, এই ইয়েটাই হইলো মানে তোমার সাইনাসের কাজ, রেজোনেন্স করে। তারপরে ফ্যারিংস, ফ্যারিংস হলো এই যে পিছনে, এই মানে শ্বাসনালীর পিছনে, শ্বাসনালী থেকে পিছনে, আর আমাদের মুখ ও গলবিল বা মুখ, খাবার যেটা খাই সেটা থাকে সামনে, হ্যাঁ। তো আছে হলো ফ্যারিংস, নেজোফ্যারিংস, ওরোফ্যারিংস এন্ড ল্যারিঞ্জিওফ্যারিংস, বোথ হাইব্রিড, মানে কিছু আছে, এই যে ল্যারিংস, নোজোফ্যারিংস, হাইব্রিড, বহুত কিছু। এখানে একটা জিনিস বলে দেই, সেটা হলো এই যে এই যে অংশটা, এই যে দেখো, এই জায়গায় একটা অংশ, এইটা হলো ট্রাকিয়া এবং শ্বাসনালীর এইটা হলো এমন একটা জায়গা, এই যে এইটা, এটাকে বলা হয় এপিগ্লটিস। এই যে দেখো, এইখান দিয়ে ভালো বোঝা যাবে, এই যে এপিগ্লটিস। এই এপিগ্লটিস কি করে তোমার, এই ইয়ে করে তোমার, কি বলে, শ্বাসনালীকে, যখন খাবার খাই, তখন এই এপিগ্লটিসটা আমাদের শ্বাসনালীটাকে ব্লক করে দেয়। ফলে কি হয়, খাবারটা এই যে মুখে দিয়ে দেখো, এই যে এখান দিয়ে খাবারটা ঢুকে ঢুকে এইভাবেও নিচে আসতে পারে, মানে কি বলে তোমার, মানে শ্বাসনালী দিয়েও নিচে আসতে পারে, আবার চাইলে ট্রাকিয়া দিয়েও নিচে আসতে পারে, হ্যাঁ। তো এই এপিগ্লটিস কি করে, এই জিনিসটা মেনটেন করে, এই এই খাবারটা কি শ্বাসনালীর দিকে যাবে নাকি খাবারের গলবিলের দিকে, মানে গলার দিকে যাবে, মানে স্টোমাকের দিকে যাবে, সেটা মেনটেন করে হলো এপিগ্লটিস। আমরা অনেক সময় খাবার শ্বাসনালী থেকে খাদ্যনালীতে চলে যায়, তখন আমাদের এই যে কাশিটা হয়, তার মানে এপিগ্লটিসটা ঠিক মতো, মানে ওই, মানে বাইপাসটা করতে পারে না। এটা মাঝে মাঝে ভুলবশত হয়ে যায়, যাই হোক। তারপরে ইস্যুয়ান টিউব মেইনটেইন প্রেসার ইন দি এক্সটার্নাল এন্ড মিডল ইয়ার। এর পাশে হলো এই যে আমাদের কানের দিকে আছে ইস্যুয়ান টিউব, আমরা এর আগেও পড়েছিলাম ইয়ার অ্যানাটমিতে। তো এটা হলো কানের একটা অংশ। এই ছিল মোটামুটি এর পাশে হলো ল্যারিংস। এই যে দেখো, এই যে অংশটা সবুজ করে, এই অংশটা, এটাকে বলা হয় ল্যারিংস। ল্যারিংস হলো আমাদের ভয়েস বক্স। আমরা এখন যারা কথা বলতেছি, সবাই একটু গলায় হাত দিয়ে কথা বলার সময় হাত দিয়ে দেখো, দেখে যে ভাইব্রেশন করে। ইট কন্টেইনস টু পেয়ার্স অফ ভোকাল কর্ড, ট্রু কর্ড, একটা হলো ফলস কর্ড। অনেক সময় ল্যারিঞ্জিয়াল ক্যান্সার হয় কিন্তু, ঠিক আছে। দাঁড়াও দেখাইতেছি, এই যে এই যে ল্যারিংস, এপিগ্লটিস থেকে শুরু করে সাবগ্লটিস, এই যে এইখান থেকে পুরোটা, এটাকে বলা হয় ভয়েস বক্স বা ল্যারিংস বলা হয়। যাই হোক, এই যে ল্যারিংস, এই ইস্কিয়ান টিউব, এটাও কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেমের একটা অংশ। কখনো দেখো যে নাক ধরে জোরে শ্বাস বের করার চেষ্টা করে, দেখবে যে কান বন্ধ হয়ে গেছে, এরকম হয়, খেয়াল করো। হাঁচি দেওয়ার সময় নাক বন্ধ করে হাঁচি দিও, দেখো, দেখবে যে মনে হয় যে কানের ভিতরে জানি কেমন হয়েছে, একটা প্রেসার পড়ে, ঠিক আছে। এই যে ভোকাল কর্ড বা ভোকাল বক্স।
এটা হলো ট্রু কোড, একটা হলো ফলস কোড। এই যে আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, অনেক সময় হয় কি যে আমাদের ল্যারিংসে অনেক সময় ট্রু কর্ডে, বিশেষ করে ট্রু কর্ডে আমাদের অনেক সময় হয়, ক্যান্সার হয়, যে ল্যারেঞ্জিয়াল ক্যান্সার হয় না, এই ল্যারিংসে ক্যান্সার হলে তোমার এই এই জায়গাটাকে ফেলে দেয়, বিশেষ করে এটা না, এইখান, এই যে এইটাও না, দাঁড়াও, এই যে এই জায়গাটাকে ফেলে দেয়, এই যে এই লাল লাল মার্কের এই জায়গাটাকে ফেলে দেয়। তখন হয় কি, তোমার ওই যে কি বলে, আর্লি যদি ল্যারিঞ্জিয়াল ক্যান্সার ধরা যায়, তবে প্রগনোসিস ভালোই থাকে আর কি, হ্যাঁ। The glottis is the opening between true chords which is covered by epiglottis. Vocal cord are involved in speech production and cough reflex. Vocal cord surrounded by piece of bones and cartilage such as hyoid bone, thyroid cartilage, sarcoid cartilage, and arytenoid cartilage. অনেক প্রকার কার্টিলেজ ভেরিয়েবল আছে, তবে কিছু আর না জানলে চলবে। এবার আসলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট। প্রথমেই আছে ট্রাকিয়া, তারপরে ব্রোঙ্কি, সেগমেন্টাল ব্রোঙ্কি এন্ড ব্রোকিউলস। এই যে দেখো, এটাই হলো ট্রাকিয়া। এই এতটুকু অংশ তো ল্যারিংস, এটা আমরা জানলাম। আর ল্যারিংস এর সাথে অ্যাড থাকে ট্রাকিয়া। ট্রাকিয়া আগে থাকে নাকি আমাদের খাদ্য নালী আগে থাকে বলো তো? আমাদের গলায় হাত দিলে আমরা কি খাদ্য নালী আগে পাই, নাকি শ্বাসনালী আগে পাই, মিন ট্রাকিয়া আগে পাই, কোনটা পাই আগে? ট্রাকিয়া। ট্রাকিয়া মানে শ্বাসনালী আগে পাই, হ্যাঁ। তো এই যে ট্রাকিয়া, এটা হলো লোয়ার রেসপিরেটরি, তারপরে এটা হলো ব্রঙ্কাস, প্রাইমারি ব্রঙ্কাস আর কি, হ্যাঁ, দুই পাশে দুইটা ব্রঙ্কাস থাকে। এই এই যে দেখো, ছোট ছোট আরো ব্রাঞ্চ আছে, এগুলো হলো ব্রঙ্কিওলস। এই ব্রঙ্কিওলস এর ভিতরে ছোট 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 ইয়ে থাকে, যেটাকে বলা হয় হলো তোমার কি বলে, অ্যালভিওলাই। আর এই অ্যালভিওলাই মূলত থাকে মূলত লাংসের ভিতরে, হ্যাঁ, লাংসের ভিতরে থাকে। আর এই তো, এবার আসি হলো এই যে অংশটা, এই যে দুইটা ট্র্যাকের নিচের অংশে দুইটা সাইড বেড়েছে, দুইটা ব্রাঞ্চ বেড়েছে, রাইট সাইডে একটা, লেফট সাইডে একটা, এটাকে বলা হয় ক্যারিনা। ক্যারিনা, হ্যাঁ। ইটি টিউব দেয় না, ইটি টিউব এন্ডোট্রাকিয়াল টু ভেন্টিলেটর মেশিন পেশেন্টদের। ওই ইটি টিউবটা একদম এখান দিয়ে এসে একদম এই বরাবর এই ক্যারিনার উপরে এসে লাস্ট অংশ থাকে ক্যারিনার উপরে। তখন ফলে কি হয় জানো, তখন এই মেশিন থেকে যে অক্সিজেনটা দেয়, তখন দুই পাশে লাঙে সমানভাবে সাপ্লাই হয়, এটা করে। ET tube should be placed is 1 বা 2 centimeter above the carina for bilateral equal aeration confirmed by auscultation and X-ray. এই যে ক্যারিনার উপরে এসে 1 থেকে 2 সেন্টিমিটারের উপরে এসে পড়ে, এবং এর ফলে কি হয়, ওই অক্সিজেন সাপ্লাই বোথ লাংসে সমানভাবে যায়। Trachea, the tube that connects the pharynx and larynx to the lungs, allowing the passage of air. Carina is the area where trachea divides into right primary bronchi and left primary bronchi. Eprascillor bronchi. Right main stem bronchus larger and straighter than left. Has a 3 branches. Left main stem bronchus has 2 branches. তারপরে bronchioles, the small passageway that supply to the air sacs by alveoli. Lungs. Right lung has 3 upper lobe, upper, middle and lower lobe. Left has 2 lobes, upper and lower. আচ্ছা, এইটা অ্যানাটমিতে আমরা ব্যাচেলরে শিখেছিলাম। বলতে পারবা কেন আহ, কেন
লেফট সাইডের ইয়েতে লেফট লাংয়ে 2টা লোব আর রাইট লাংয়ে 3টা লোব। কারণ জানো? যে হার্ট থাকে মাঝখানে। হার্টের হ্যাঁ, তার মানে তোমরাও একই পড়া পড়ছো। এটা অ্যানাটমির পড়া ইয়ের। এই যে আর লাংস কে যে কভার করে রাখে সেটা হলো প্লুরা, দ্য কাভারিং অফ দি লাংস, ইনার ভিসেরাল এন্ড আউটার প্যারাইটাল। তারপরে প্লুরাল স্পেস, লাং এবং এই প্লুরাল স্পেসের মাঝখানে একটা স্পেস থাকে যেটাকে বলে প্লুরাল স্পেস, লেয়ার দ্যাট কন্টেইন লুব্রিকেন্ট। ইয়েস, এইখানে একটা এই যে আমরা যে লাংসটা যে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন বা চুপসে যায় আবার ফুলে যায়, এই যে পর্দার ভিতরে থাকে এর ভিতরে একটা লিকুইড থাকে বা ফ্লুইড থাকে যেটাকে বলা হয় আম, আরে লেসিথিন স্পিঞ্জোমাইলিন। লেসিথিন এবং স্পিঞ্জোমাইলিন নামক 2টা ওয়েলি সাবস্টেন্স থাকে যেটা এই প্লুরাল স্পেসের ভিতরে থাকে এবং এটা লাংসকে নারিশ রাখে, যাতে করে লাংস একবার চুপসায় গেলে এই তেলটা না থাকলে লাংসটা একদম কলাপস হয়ে যেত এই ফ্লুইডটা না থাকলে। এই জন্য লেসিথিন এবং স্পিঞ্জোমাইলিনের একটা রেশিও আছে 2:1 বলে, এটা হলো নর্মাল। 2:1 হলো নর্মাল লেসিথিন এবং স্পিঞ্জোমাইলিনের রেশিও। প্রিম্যাচিউর বেবিদের ক্ষেত্রে এই লেসিথিন এবং স্পিঞ্জোমাইলিনটা ঠিক থাকে না, এটা অ্যাবনর্মাল থাকে, যার কারণে এদের লাং ডেভেলপমেন্ট প্রপারলি হয় না প্রিম্যাচিউর বেবির। ঠিক আছে, এটা আমরা ম্যাটারনিটিতে জানবো, যাক বলে দিলাম চান্সে। আবার এই প্লুরাল স্পেসে যদি আবার ফ্লুইড বেশি অ্যাকুমুলেটেড হয় তখন কিন্তু আবার প্লুরাল এফিউশন বলে, ওই কার্ডিয়াক ট্যাম্পোনেটের মতো। ওই পেরিকার্ডিয়াল স্যাকে যদি ফ্লুইড বেশি জমে কার্ডিয়াক ট্যাম্পোনেট হয় না, আর লাংসে যখন এই পেরিকার্ডিয়াল প্লুরাল স্পেসে যখন বেশি পানি জমে যায় তখন এটা বলে প্লুরাল এফিউশন। এবারে ছিল চেস্ট। এবার আসে হলো চেস্ট ওয়াল। সাপোর্টেড বাই 12 পেয়ার অফ রিবস, আমাদের বুকের খাঁচাগুলোর কথা বলা হয়েছে। ইনভার্সন অফ দি রেসপিরেটরি স্ট্রাকচার ইজ বাই দি ফ্রেনিক, ভেগাস অ্যান্ড thoracic nerves. Innervation of the respiratory structure is the phrenic, vagus and thoracic nerves. দেখো এই যে আমাদের ফ্রেনিক নার্ভ, হ্যাঁ, এই ফ্রেনিক নার্ভ আমাদের সি থেকে তোমার শুরু করে আমাদের হোল ইয়েতে কি বলে ডায়াফ্রামের উপরে সাপ্লাই দিয়ে রাখে। হ্যাঁ, তো এটা একটা কাজ করে, এই যে আমরা যখন শ্বাস নেই তখন আমাদের অ্যাবডোম মানে কি বলে ডায়াফ্রাম কি করে অ্যাবডোমিনাল অর্গান গুলোকে নিচের দিকে চাপ দেয়, ফলে লাংস এক্সপেনশন হতে সুবিধা হয়। আবার যখন শ্বাস ছাড়ি তখন এই ডায়াফ্রাম উপরের দিকে চলে আসে, থোরাসিক ক্যাভিটির দিকে চলে আসে, তখন আমরা শ্বাস ছাড়তে পারি সহজেই। তো বিশেষ করে সার্ভাইকাল ইনজুরিতে যে নার্ভ ইনজুরি হয় এবং সার্ভাইকাল ইনজুরিতে যখন আমাদের এই মানে সার্ভাইকাল এই যে সার্ভাইকাল কলাম, হ্যাঁ, স্পাইনাল নার্ভ আর কি, হ্যাঁ, এই সার্ভাইকাল ইনজুরিতে সার্ভাইকাল নার্ভ ইনজুরিতে আমাদের বাইল্যাটারাল লাং প্যারালাইসিস হয়। ঠিক আছে, কেন? কারণ ধরো ঘাড়ের উপরে কেউ যদি পড়ে, যেমন আমার বাবা এই কারণে হয়েছিল যে ঘাড়ের উপরে যখন কেউ পড়ে যায়, বিশেষ করে দেখবা ডাব পারতে গাছে উঠে পড়ে গেলে এই ইনজুরিটা বেশি হয়, সার্ভাইকাল ইনজুরি মানে স্পাইনাল মানে C3 থেকে C5 এর ভিতরে হয়। যে ইনজুরিতে তোমার ইনজুরিতে কি বলে এটাকে, এই সার্ভাইকাল ইনজুরিতে প্রবলেমটা কি হয়? প্রবলেমটা হয় হলো বাইলেটারাল লাং প্যারালাইসিস হয়ে যায়, দুই পাশের লাং প্যারালাইসিস। কারণ কি? সার্ভাইকাল ইনজুরি যখন হয় তোমার এই যে C3 দুই পাশের নার্ভই ড্যামেজ ইনজুর্ড হয়, ফলে কি হয় এই যে ফ্রেনিক নার্ভ, এই ফ্রেনিক নার্ভটা যেটা আমাদের লাংস তারপরে এই ডায়াফ্রাম এগুলাতে সাপ্লাই দেয়। তো এই ইনজুরির কারণে আমাদের সিগন্যাল নিচের দিকে আসতে পারে না, এই সিগন্যাল নিচের দিকে আসতে পারে না, যার কারণে যদি
এই ইনজুরিতে দুই পাশের লাং ইনজুরি হয়, তখন এটাকে বলা হয়, এটা সাধারণত ফ্রেনিক নার্ভ ইস্যু। আর যদি যে কোনো এক পাশের লাং এক্সপেনশন হয়, আরেক পাশে যদি মানে লাং না ফুলে, ধরো এটা ফুলে নাই, অথবা এটা ফুলছে এটা ফুলে নাই, এরকম যদি হয় কখনো, তাহলে এটা লাং টিউমার ইন্ডিকেট করে। আই রিপিট, বাইলেটারাল লাং প্যারালাইসিস যদি হয়, তখন এটা হলো ফ্রেনিক নার্ভের ইস্যু। আর যদি ওয়ান সাইডেড হয়, তখন হলো লাং টিউমার ইন্ডিকেট করে। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। এই যে দেখো, প্যারালাইসিস অফ ডায়াফ্রাম, bilateral paralysis of diaphragm, cervical spinal cord injury above C4, এই নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। above C4, একটু পরেও দেখা দিচ্ছে above C4। আর যদি unilateral paralysis of diaphragm, যদি এই যে দেখো আসলে ডায়াফ্রাম প্যারালাইসিস কি, এই যে দুই পাশের লাঙে যে এই যে ফ্রেনিক নার্ভ, এই ফ্রেনিক নার্ভ এখানে ইনজুরি হয়েছে, অ্যাবভ C4 মানে কি, C4 C5 C6 এভাবে আর কি। হ্যাঁ, এটা হলো অ্যাবভ, মানে নাম্বার অনুযায়ী বড় দিকে যাবে। এই অ্যাবভ বলতে আমরা কিন্তু উপরের দিকে না, মানে C3 C2 C1 এইভাবে না, হবে হলো C4 C5 C6 এইভাবে, এইভাবে আসবে। এর ভিতরে যদি ইনজুরি হয়, তবে তোমার এই কি বলে এই ফ্রেনিক নার্ভ ইনজুরি কি হয়, এই ফ্রেনিক নার্ভ কিন্তু আমাদের এই যে লাংসের একটু কিছু অংশ, সবচেয়ে বেশি তো হলো ডায়াফ্রামের সাপ্লাই। এই বাইল্যাটারাল যদি তোমার এই কি বলে ডায়াফ্রাম, বাইল্যাটারাল প্যারালাইসিস অফ ডায়াফ্রাম, এটা সার্ভাইকাল ইনজুরি, কর্ড ইনজুরিতে, এবং এটা হলো যদি C4 অ্যাবভ C4 ইনজুরি হয়, তখন এটা প্রবলেম হয়। আর যদি যে কোনো এক পাশ এই যে, কি বলে, এক পাশের ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে যায়, তখন এটা হয় হলো লাং টিউমার। কেন? ফর এক্সাম্পল ধরো এই জায়গায়, এই লাংসের এই জায়গায় টিউমার হয়েছে, এই ফ্রেনিক নার্ভের উপরে টিউমার হয়েছে। এর ফলে কি হবে, এই যে নার্ভ সাপ্লাইটা, এই যে ফ্রেনিক নার্ভ সাপ্লাইটা আমাদের লাংস হয়ে তারপর দেন ফ্রেনিক এই ডায়াফ্রামে যাবে, তাই না? এই টিউমারের কারণে তোমার উপর পর্যন্ত সাপ্লাই ঠিক আছে, বাট এর নিচের দিকে সাপ্লাই ঠিক নাই, আটকে যায় সাপ্লাইটা। এই জন্য যে কোনো এক পাশের ডায়াফ্রাম প্যারালাইসিস হয়ে যায়, যার ফলে যেটা এই ওয়ান সাইডেড প্যারালাইসিস অফ ডায়াফ্রাম যদি থাকে, তখন এটা হলো টিউমার ইন্ডিকেট করে। ইম্পর্টেন্ট কোশ্চেনে পাওয়া যায়। আচ্ছা, ইনারভেশন অফ দি রেসপিরেটরি স্ট্রাকচার ইজ, এটা বলে মাসেলস বিটুইন ribs is called external intercostal and internal intercostal muscles that take part in the inspiration and expiration, respectively, by raising and lowering the rib cage. এরপরে আসলে অ্যাক্সেসরি মাসেল অফ দি রেসপিরেশন ইনক্লুড, অ্যাক্সেসরি মাসেল বলতে এই যে মানে আমরা, বুঝি নাই। হ্যাঁ কোনটা, এটা muscles between ribs is called external intercostal and internal intercostal muscles। আচ্ছা দেখো, এই যে আমাদের লাংসটা যে ঢেকে রাখে কে, সবাই বুকে হাত দিয়ে দেখো, যে একটা হাড্ডি, গরু, এই যে গরু কিংবা ছাগল জবাই করতে দেখছো না, ওদের এই স্ট্রাকচার গুলো কিভাবে ঢেকে রাখে, একটা রিবস আছে না, বুকের খাঁচা, এগুলাই তো ঢেকে রাখে। হ্যাঁ, এই এগুলার ভিতরের হাঁটুর অংশটাকে, হ্যাঁ ভিতরের অংশগুলাকে বলা হয় কি বলে, ইন্টারনাল ইন্টারকোস্টাল, আর বাইরের সাইড দিয়ে যেটা থাকে সেটাকে বলা হয় এক্সটার্নাল ইন্টারকোস্টাল। জাস্ট এটুকু জানলেই হবে, এর বাইরে দরকার নেই। মানে আমাদের লাংস, হার্ট, লিভার এগুলোকে ঢেকে রাখে কিন্তু রিবস দিয়ে। হ্যাঁ, অ্যাক্সেসরি মাসেল অফ ইন্সপিরেশন ইনক্লুড স্কেলেন মাসেল। আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই, দেখবা আমরা শ্বাস নিলে আমাদের গলার মাসেল থেকে শুরু করে একদম বুকের মাসেল সবগুলো একসাথে কাজ করে, এগুলাই হলো অ্যাক্সেসরি মাসেল। শুধুমাত্র লাংসের মাসেল গুলাই একত্রে না, এর আশেপাশের, এটা লাংসকে মানে ইনফ্লেমড তো না, আই মিন সংকোচন এবং প্রসারণের জন্য আদার্স আরো কিছু মাসেল কাজ করে, এগুলাকে অ্যাক্সেসরি মাসেল বলে। লাইক স্কেলেন মাসেল, এটা গলার পাশে থাকে, হুইচ এলিভেট দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড রিবস। তারপরে স্টেরনোক্লাইডোমাস্টয়েড মাসেল হুইচ রেইজ দ্য স্টার্নাম
এই যে আমাদের স্টার্নাম বুকের এই বরাবর থাকে, স্টার্নাম তো চিনোই প্রত্যেকে। তারপরে pectoralis muscles and trapezius which fix the shoulders. Yes, pectoralis muscles হলো আমাদের ব্রেস্ট যে জায়গা থাকে এই জায়গার মাসেল, এন্ড ট্রাপিজিয়াস মাসেল এটা আমাদের ব্যাক মাসেল। ওই যে যারা জিম করে পিছনে দেখবা ভি এর মতো একটা শেপ আনতে চায়, তাদের ট্রাপিজিয়াস মাসেলের উপরে প্রেসার ফেলায়, ব্যাক মাসেল আর কি। এবং এগুলো আর কি, হ্যাঁ। আর এরপরে হলো মিডিয়াস্টিনাম, স্পেস বিটুইন লাং, দাঁড়াও, এরপরে আসলে মিডিয়াস্টিনাম which contains heart, trachea and esophagus, মানে স্পেস বিটুইন লাংস which contains heart, trachea and esophagus দরকার নেই। এবার আসি হলো এয়ার এক্সচেঞ্জ, তার আগে আরেকটু দেখি হালকা কি বাকি আছে। আচ্ছা, রেফার্ড পেইন একটা বিষয় আছে, সেটা একটু বলি হালকা করে, যে রেফার্ড পেইন হলো, আচ্ছা, আমাদের কিডনি পেইনটাকে একটা স্পেসিফিক একটা পেইন হিসেবে ডাকা হয়, সেটার নামটা কি জানো? কিডনি পেইন, আমি এর আগেও বলেছিলাম জেনিটা ইউরিনারিতে, যে অ্যানক্লেক্সে যদি শুনো এই পেইন, এরকম একটা পেইন, সেটা ইন্ডিকেট করবা, মনে করবা কি এটা কিডনি পেইন, কিডনি রিলেটেড ইস্যু। মনে আছে কারো? বলতে পারবা? পাইছেনো? Flank, flank pain, ফ্ল্যাঙ্ক পেইন, ইয়েস, ফ্ল্যাঙ্ক পেইন। flank ফ্ল্যাঙ্ক pain. ফ্ল্যাঙ্ক পেইন মানেই হলো কিডনি পেইন। ধরো এমন কোনো ব্যথা আছে যেই ব্যথাটা পায়ের ব্যথা, কিন্তু সেটা চলে আসছে ঘাড়ে, এটাকে বলা হয় রেফার্ড পেইন। রেফার্ড পেইন ইজ ইন পেইন perceived at a location other than the site of the painful stimulus. It is the result of a network of interconnecting sensory nerves that supplies many different issue. মানে এক জায়গার পেইন, যে জায়গায় পেইন শুরু হওয়ার কথা উৎপত্তি স্থলে না হয়ে আরেক জায়গায় হয়েছে, এটা হলো রেফার্ড পেইন। এগুলো একটু পরে বলছি, এই সাইন মাইনের একটু বিষয় আছে এই রেফার্ড পেইনের, বেশি আগে বলে ফেলছি। এবার আসলে এয়ার এক্সচেঞ্জ, আচ্ছা, আমাদের লাংসের সর্বশেষ ইউনিট কোনটা, একক কোনটা, লাংসের একক কি জানো? লাংসের একক কি বা ইউনিট কি? কারো কোনো আইডিয়া আছে? এনি আইডিয়া, এনি গেস? কি ভাইয়া ব্রেথ পার মিনিট এটা ব্রেথ আচ্ছা, কিডনির একক কি? নেফ্রন। কিডনির একে নেফ্রন, নেফ্রন হ্যাঁ। নেফ্রন, সরি। নার্ভাস সিস্টেমের একক কি? নিউরন। আর লাংসের? অ্যালভিওলাই। হ্যাঁ, লাংসের হলো অ্যালভিওলাই। অ্যাটলেকটাসিস কি জানো? অ্যাটলেকটাসিস তোমাদের টার্মিনোলজি অনেক খারাপ, যা মনে হইতেছে। আমার ব্যাচেলরে টার্মিনোলজি অনেক ভালো ছিল। যাই হোক, আমাদের পুরোনো কারিকুলাম অনেক ভালো ছিল। তো যেটা বলতে চাচ্ছিলাম, ভাইয়া পড়া অবস্থায় ভালো ছিল, এখন অনেক ভালো নাই। এখন আমি শুনলাম যে ওই যে চেঞ্জ হয়েছে, এরপরে নাকি অনেক কিছুই নাই হয়ে গেছে। তবে ওই কারিকুলামটা এত স্ট্যান্ডার্ড ছিল। আমি সিজিএফএনএস কমপ্লিট করছি, তো ওইখানে আমার হেভি স্কোর আসছে। সিজিএফএনএস, তোমরা তো সিজিএফএনএস করো নাই, মানে এটা আমি সিজিএফ মানে ভিসা রিলেটেড বিষয়ে সিজিএফএনএস করা হয়েছে আমার, ওইখানে হেভি ইয়ে হ্যাঁ, দিছে আমরা আমাকে। একটু লাস্ট ব্রেক ছিলাম ইন্টারন্যাশনাল কারিকুলামে। হতে পারে, ওটার ইয়েটা খুবই স্ট্যান্ডার্ড ছিল, আমার কাছে আছে আমার সিজিএফএনএস এর রিপোর্টটা। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম যে এই অ্যালভিওলাই হলো রেসপিরেটরি সিস্টেমের ইউনিট। রেসপিরেটরি সিস্টেমের ইউনিট হলো অ্যালভিওলাই, the functional units of the lungs where air exchange takes place, which has surfactants. মানে হলো এই যে আমাদের লাংসের ভিতর দিয়ে যে এয়ার, সরি, আমাদের ট্রাকিয়া হয়ে বিভিন্ন ব্রঙ্কিওস, প্রাইমারি ব্রঙ্কিও, বহুত কিছু হাবিজাবি বহুত মেকানিজম হয়ে তারপরে ফাইনালি লাংসে যায়।
লাংসে গিয়ে এই যে অক্সিজেন ছাড়ে, কার্বন ডাই অক্সাইড নেয়, এটা কে নেয়? এটা নেয় হলো অ্যালভিওলাই। ছোট ছোট গোল গোল, এটাই হলো অ্যালভিওলাই। এই যে দেখো, আল্লাহ অনেক পিছিয়ে। এই যে দেখো অ্যালভিওলাই, ভাইয়া এটা আঙ্গুরের চোকার মতো। হ্যাঁ এই যেটা, এটার ভিতর থেকেই গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, মানে অক্সিজেন ছাড়ে কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয় এইখানে। যাদের অ্যাজমা হয় না, অ্যাজমা সিওপিডি যাদের থাকে, এগুলো কলাপস, এগুলোর ভিতরে ফ্লুইড অ্যাকুমুলেটেড হয়ে থাকে। আর যাদের সিওপিডি থাকে তাদের এগুলো কলাপসড হয়ে থাকে, যার ফলে তাদের ন্যাচারালি তাদের শরীরে অক্সিজেন লেভেল কম থাকে এবং ফিওক্রোমোসাইটোমা থাকে। আমি একটু বেশি আগায় বলে ফেলছি, মুখে বেশি আসছে, বেশি বলে ফেলছি। আম, একটু আহ, একটু তোমার কিছু জিনিস একটু বলে তারপরে আমরা এই যাব। বেশি এটা বেশি মুখে আগে বলে ফেলছি, মানে স্লাইড থেকে বেশি মুখে করে ফেলছি। সেটা হলো এর সাইন। এটা একটু একটু বলি, রেফার্ড পেন পড়লাম না? রেফার্ড পেন সাধারণত তোমার ওই ডায়াফ্রামের এখানে যদি কোনো ব্লিডিং হয়, ডায়াফ্রামের এখানে দেখো, রেফার্ড পেন একটু আগে বলছিলাম যে যেই জায়গায় ব্যথা পেন হওয়ার কথা সেই জায়গায় না হয়ে আরেক জায়গায় হয়েছে, এটা হলো রেফার্ড পেন, তাই না? কোনো কারণে ডায়াফ্রামের রাপচার হয়, কোনো ইনজুরি হয়, তখন হয় কি ওই ডায়াফ্রামের ব্যথাটা ডায়াফ্রামে হালকা একটু হইতে পারে, এই ডায়াফ্রামের ব্যথা আবার ঘাড়ের উপরে হয়, অথবা অন্য লোকেশনে যে পাওয়া যায়, সেটাই হলো রেফার্ড পেন। কেন? কারণ ডায়াফ্রামের এখানে ফ্রেনিক নার্ভ থাকে, তাই না? এই ফ্রেনিক টাইম স্টিমুলেশন হয় ডায়াফ্রামের উপরে, যেহেতু এই নার্ভটা থাকে, এই ডায়াফ্রামে কোনো ইনজুরি হলে এই ব্যথাটা চলে আসে হলো তোমার ইয়েতে, ওই ঘাড়ে বা অন্যান্য জায়গায়। দেখো দাঁতের ব্যথার কথা চিন্তা করো, দাঁতে ব্যথা করলে পুরো মাথা ধরে যায় কেন? দাঁত তো দাঁতের জায়গায় আছে, কিন্তু না, দাঁতের এখানে যে নার্ভটা থাকে এটা আরো অনেকটা জায়গায় ব্রাঞ্চ থাকে, যে কারণে মাথা সব পুরো ব্যথা হয়ে যায়, দাঁত সব পুরো মাথা যা আছে সব ব্যথা হয়ে যায়। এটাও কিন্তু একটা চোখ রেফার্ড পেন। বোঝা যায়। হ্যাঁ, এর এই এই যে হেড, এটাকে বলা হয় হেড সাইন। Head sign refers to left shoulder pain that is caused by the irritation of the inferior surface of the diaphragm due to the bleeding from splenic rupture or ectopic rupture. অনেক সময় হয় কি আমাদের অ্যাবডোমিনাল অর্গানে কোনো তোমার ব্লিডিং বা ওই যে তারপর একটা আছে হলো একটোপিক প্রেগনেন্সি, এইখানের যে ব্লাড এটা আমাদের অ্যাবডোমিন, সরি একটোপিক প্রেগনেন্সি তো না, আমাদের যে অ্যাবডোমিনাল অর্গানের কোনো ব্লিডিং হলে আমাদের ডায়াফ্রামের ভিতর নিচের পার্টে, মানে পোস্টেরিয়র পার্টে এসে লেগে থাকতে পারে। তো এই যে লেগে থাকার ফলে একটা স্টিমুলেশন হয়, যেটাকে বলা হয় রেফার্ড পেইন। এটা হয় পেটের এখানে ডায়াফ্রামের দিকে, ব্যথা হলো ঘাড়ে, এটাকেই বলা হয় হলো ক্রেড সাইন। ঠিক আছে, জাস্ট একটু জেনে নাও, এর বেশি না। একটোপিক প্রেগন্যান্সি তো এই জিনিসটা হয়, মে রেজাল্ট ফ্রম ডায়াফ্রাগমেটিক অর pre-diaphragmatic lesions, renal calculi, splenic injury, or rupture ectopic pregnancy. একটোপিক প্রেগনেন্সির ফলে ব্লিডিংটাও অনেক সময় আমাদের এই ডায়াফ্রামে এসে পড়তে পারে। এই ব্লিডিংটা ডায়াফ্রামে এসে পড়লে ওই ডায়াফ্রামে স্টিমুলেশন হয়, ব্যথা করে ঘাড়ে। Third sign is a classic example of referred pain. Irritation of the diaphragm is signaled by the phrenic nerve as pain in the area above the collarbone. ওই যে রিবস বললাম না, এই যেগুলা, এই রিবস এর ভিতরে কিন্তু লাংস থাকে, আমাদের হার্ট, লিভার এগুলা থাকে, কিন্তু কিডনি কিন্তু থোরাসিক কেজের ভিতরে থাকে না, মাথায় রেখো। কিডনি থাকে হলো নিচে। এই যে আমরা শ্বাস প্রশ্বাসের সময় এই গলার মাসেল, এগুলাকে বলে স্কেলেন মাসেলস, এই গলার এই মাসেল গুলো, এইগুলা ব্যবহার হয়। পেক্টোরালিস মেজর, এই যে দেখো বুকের এই অংশ দেখবা, নেক্সট টাইম শ্বাস প্রশ্বাসের সময় একটু তাকাও, দেখবা যে এই মাসেলটা আপ ডাউন করে। আচ্ছা, আমাদের এই এই মাস্টেকটমি হয় না, মাস্টেকটমি এখানে, এই মাসেল পর্যন্ত রিমুভ করে ফেলতে হয় মাস্টেকটমিতে। হ্যাঁ, আপ পেক্টোরালিস, ডাউন তো করে ডায়াফ্রামে না? ডায়াফ্রামে তো আপ ডাউন করে, কিন্তু এই যে লাং এক্সপেনশনের সময়
আমাদের এই পেক্টোরালিস মাসেল গুলো দেখবে সামনের দিকে চলে আসে, এইটা বলছি। এই মাসেল কিন্তু আপ ডাউন করে না, মাসেল মাসেলের জায়গায় থাকে, বাস মুভ মাসেলটা একটু সামনের দিকে আগায়। এই এই ট্রাপিজিয়াস, ওই যে ভি শেপ বললাম না একটু আগে, ভি শেপ বেশি আগায় গেছে। এই ভি শেপ সবাই ভি শেপ চায় যারা জিম করে। লাং রেস্টোরেশন এই মাসেলও ব্যবহার হয়, এটা অ্যাক্সেসরি মাসেল বলে। ভাইয়া গরুর ফুসফুস অনেক মজা। হ্যাঁ, আসলেই। আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি, যেটা বলছিলাম যে দেখো, এই যে না আমাদের আম ট্রাকিয়াল ডেভিয়েশন বলবো কিনা সেটা চিন্তা করতেছি। আচ্ছা, একটা শর্ট একটা জিনিস সেটা একটু বলে নেই, যে কখনো যদি এমন হয় যে ট্রাকিয়া একদম স্ট্রেট থাকার কথা, হ্যাঁ, ট্রাকিয়া যদি আমাদের স্টারনামের যে কোনো এক পাশে বাঁকায় যায়, আই রিপিট, ট্রাকিয়া যদি কোনো কারণে স্টারনামের কোনো এক পাশে, ডান সাইড বাম সাইড ওটা জানি না, যে কোনো এক সাইডে ডেভিয়েট করে, আই মিন সরে যায়, এটা কিন্তু এটাকে বলা হয় ট্রাকিয়াল ডেভিয়েশন। এটা কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। সাধারণত এটা আম, তোমার কি বলে, লাংসের যে কভার, প্লুরাল স্পেসে তোমার এয়ার ঢুকে গেলে, সরি, প্লুরাল স্পেসে এয়ার বা ফ্লুইড ঢুকে গেলে এই প্রবলেমটা হয়, যেটাকে বলা হয় হলো, যার ফলে কি হয়, লাং ডেভিয়েটেড হয়, মানে ট্রাকিয়াল ডেভিয়েশন হয়। এটা পরে বলো, জাস্ট একটু একটু শুনে নাও। এরপর একটা বলেছিলাম লেসেথিন এবং স্পিঞ্জোমাইলিন, এটাকে সারফেক্টেন্ট বলে। সারফেক্টেন্টটা কি? এক প্রকার ওয়েলি সাবস্টেন্স যেটা লাংসকে কোলাপস হতে রক্ষা করে। লেসিথিন এবং স্পিঞ্জোমাইলিন, আই রিপিট, লেসিথিন এবং স্পিঞ্জোমাইলিন, ভেরি ইম্পর্টেন্ট দুইটা শব্দ, যেটা আমাদের লাংসে একটা ওয়েলি সাবস্টেন্স যেটা লাংসে কোলাপস হতে রক্ষা করে এবং লাংসের ওয়েলি একটা ভাব রাখে, ভেজা ভেজা ভাব রাখে। সাধারণত আমি এটা বলেছিলাম নর্মাল হলো 2:1, একটা আমাদের ম্যাচিউরড একটা লাংসের এই লেসিথিন স্পিঞ্জোমাইলিনের রেশিও হলো 2:1, আর প্রি ম্যাচিউর বেবির ক্ষেত্রে এটা 1:1। এই কারণে তাদের প্রি ম্যাচিউর বেবির রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হওয়ার চান্স অনেক বেশি থাকে। লেসিথিন বেশি থাকা মানে তো লাং ম্যাচুরিটি, তাই না? লেসিথিন এবং স্পিঞ্জোমাইলিন বোথ, লেসিথিন এবং স্পিঞ্জোমাইলিন এটা একটা ওয়েলি সাবস্টেন্স যেটা প্লুরাল স্পেসে থাকে। এটার নরমাল রেশিও হলো 2:1। এটা আমরা টেস্ট করি না, এটা আলাদাভাবে টেস্ট করা হয়। এটা আমাদের ইয়ে না, আমাদের জাস্ট রেশিওটা আমরা যাতে জানি, এটা যেন মাথায় থাকে, হ্যাঁ। আর প্রি ম্যাচিউর বেবিদের ক্ষেত্রে এই রেশিওটা কম, কিন্তু এই কারণে তাদের হাই রিস্ক অফ রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হয়। এবার আসলে ফিজিক্যাল এক্সামিনেশন আমরা এগুলো জানি অলরেডি, ইন্সপেকশন, এবারে আসলে ফিজিক্যাল এক্সামিন প্রথমে আসে ইন্সপেকশন। সায়ানোসিস যদি হয়, সায়ানোসিস হতে পারে, কাইফোসিস, লর্ডোসিস, স্কোলিওসিস, এগুলা থাকবে, এখনই বলবো। সায়ানোসিস, আচ্ছা সায়ানোসিস কখন বলবো? যখন ল্যাক অফ অক্সিজেন ইন দি ব্লাড, তাই না? কখন এটা? এর রেঞ্জ যদি 5 বা তার বেশি গ্রাম পার ডেসিলিটার অফ হিমোগ্লোবিন ইজ, কি বলে, ডিটেক্টেড। যদি হিমোগ্লোবিন 5 গ্রাম পার ডেসিলিটারের বেশি হয়, তখনই এই সায়ানোসিস বলা হয়। এটা হলো মানে তোমার ইয়ের মানে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি যদি বলি। তারপর কাইফোসিস, লর্ডোসিস অর স্কোলিওসিস, এগুলা হলো তোমার, এই যে দেখো, এই যে সায়ানোসিস, bluish discoloration of the skin due to lack of oxygen. Cyanosis occurs when over 5 বা তার থেকে বেশি গ্রাম পার ডেসিলিটার অফ হিমোগ্লোবিন ইজ ডিস্যাচুরেটেড। এর ভিতরে পেরিফেরাল সায়ানোসিস হয়, যেটা হলো caused by poor circulation resulting from intense peripheral vascular vasoconstriction। ওই যে আমরা ওইদিন পড়লাম না, ওই যে আমাদের ঠান্ডায় ফ্রস্ট বাইট, এগুলাতে ওই সায়ানোসিস হয়। হ্যাঁ, কেন? কারণ পেরিফেরাল
ভেসেল গুলা কনস্ট্রিক্ট হয়ে যায়, তখন এই লুইস ডিসকালারেশন হয়ে যদি লং টাইম থাকে তখন একদম ইয়ে হয়ে যায়, কালো হয়ে যেতে পারে। এই যে রেনল্ডস ফেনোমেনন, তারপর ফ্রস্টবাইট, এগুলো আর কি। হ্যাঁ, এটা হলো পেরিফেরাল সায়ানোসিস। পেরিফেরিতে আর কি। Peripheral vasoconstriction with decreased blood flow to fingers and toes as a Raynaud's phenomenon. এরপর আসলে সেন্ট্রাল সাইনাসিস, মানে সেন্ট্রালি যদি অক্সিজেন কমে যায়, কজ বাই ডিক্রিজ অক্সিজেন লেভেল, arterial oxygenation from pulmonary artery disease or right to left shunt. Yes, ইয়েতে পড়েছিলাম কার্ডিওলজি, পিডিয়াট্রিক কার্ডিওলজিতে, রাইট টু লেফট শান্ট। ঠিক আছে, চলো আমরা একটু ব্রেক নেই 10 মিনিট। হ্যাঁ।